ডক্টর জহর শাহ প্লাটিনা সম্পর্কে বলেছেন, মানে খুব সুন্দর বলেছেন, কোল্ড টেম্পারমেন্ট। কোল্ড টেম্পারমেন্ট, হ্যাঁ, কোল্ড টেম্পারমেন্ট। কোল্ড টেম্পারমেন্ট, দুটো ওয়ার্ড, কোল্ড এবং টেম্পারমেন্ট। কোল্ড কি? কোল্ড মানে কি? ঠান্ডা, তাই না? ঠান্ডাটা কি? হোয়াট ইজ কোল্ড? ঠান্ডা কি? কোল্ডের তো অনেক ফিলিংস আছে, অনেক মানে আছে। তো আমরা বলি না যে, ধরেন যে একটা সময় আমার জন্য আপনারা অধীর অপেক্ষায়, কখন আসবে 9টা, কখন আসবে 9:30, ওয়েট করছেন। তারপর ধীরে ধীরে মনে হলো, দূর তো কাউসার সাহেব এনার জন্য আর কি করব, 9টা ঢুকছি, ঢুকবো, আচ্ছা ঢুকতেছি, বাজুক 9টা 9:30। আগে কিন্তু 8:30 থেকে রেডি থাকতেন, তখন একদম তাগড়া ছিলেন, হট রিলেশন ছিল। কিন্তু এখন রিলেশনটা কোল্ড হয়ে যাচ্ছে, ফিলিংসটা, ইন্টারেস্টটা কোল্ড হয়ে যাচ্ছে, ফলে আপনার মধ্যে আর কোনো অনুপ্রেরণা, কোনো তাড়া বোধ করছে না যে 9:45 ঢুকতে হবে 10টায়। তাহলে কোল্ডে, কোল্ড বিষয়টা এরকম। আরেকটা কি, রিলেশনটা কোল্ড হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতেছে কিন্তু তাদের মধ্যে আর ওরকম বনিবনা নাই, তাদের মধ্যে ওরকম ইন্টারাকশন নাই। হ্যাঁ, তো এই অবস্থাটাকে আমরা কি বলি? শীতল সম্পর্ক। এই শীতল সম্পর্কটাই হলো কোল্ড, বুঝছেন? এখন প্লাটিনা, একজন প্লাটিনা পেশেন্ট যখন আপনার ক্লিনিকে আসবে, আপনার চেম্বারে আসবে, খুব ভালো করে খেয়াল করেন। আমি শুরুর দিনে এক ধরনের টেম্পারমেন্ট আপনাদেরকে কিন্তু দেখাইছি, এক ধরনের অ্যাটিটিউড আপনাদেরকে দেখাইছি, অভিনয় করে দেখাইছি, আপনারা মনে রেখেছেন আশা করি। কিন্তু একটা শ্রেণীর প্লাটিনা, একটা শ্রেণী মানে একটা বড় শ্রেণীর প্লাটিনা আপনার চেম্বারে যখন ঢুকবে, আপনার কক্ষে আপনার সামনে যখন আসবে, তার ভাবে, মানে তার হাব ভাবে বা তার ফেসে সেরকম ভাব থাকবে না। সরি, অনেক শান্ত প্রকৃতির দেখাবে। সে এসে বলবে যে, ডাক্তার সাহেব, আপনার কাছে কি অমুক একটা রোগ, ধরেন যে কাশি বা সাইনোসাইটিস বা অ্যাডিনয়েড, এই অসুখের কি কোনো ওষুধ আছে? আপনার কাছে কি আমশার কোনো ওষুধ আছে? আপনার চেম্বারটা আমার ঠিক বাড়ির পাশেই, তো ভাবলাম যাই আপনাকে যে একটু জিজ্ঞাসা করে দেখি যে হোমিওপ্যাথিতে আমশার কোনো চিকিৎসা আছে কিনা, বা তার যে রোগ হয়েছে সে রোগের নাম নিবে, নিয়ে বলবে এর কোনো চিকিৎসা আছে কিনা। তো আপনি এই জিজ্ঞাসা করলো আর লাইট ডিজায়ার ফর নিয়ে নিলেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন। লাইট ডিজায়ার ফরের এই কারণে দেখেন, আমি বারবার আপনাদের মাথায় এটা ঢুকাতে চাই, কিন্তু আপনারা অনেকে বুঝতে চান না। আপনারা মনে করেন যে রুগী এসে একটা ভাষ্য দিবে আর আমি ওটা ইন্টারপ্রেট করে রুব্রিক্সে ফেলে দিব। কিন্তু রুগী কেন বললো, হোয়াই, তার বলার পেছনে তার ভাবনাটা কি, তার ভিতরে কি সূক্ষ্ম অনুভূতি কাজ করছে, সেটা আপনি বিবেচনা করলেন না। রুগী এসে জিজ্ঞাসা করলো, আপনার কাছে কি আমশার ওষুধ আছে? আপনি কি এরকম পেশেন্ট আমার মতন, এই যে ক্রনিক আমশা বা আইবিএস এর যে প্রবলেমটা হয়, এরকম পেশেন্ট কি কখনো আসছে? আপনি কি এরকম রুগী দেখেছেন? এগুলা বললো আর আপনি লাইট ডিজায়ার ফর লাইট নিয়ে নিলেন, জিন্দগিতে প্লাটিনা দিতে পারবেন না। তাহলে আমরা কি করব? আপনি এখন বলবেন যে আপনি তো নিজে এগুলা শেখান, শিখে আপনি আবার উল্টা কথা বলেন কেন? এই প্রশ্ন এখন আপনি করবেন। তা আমি কখনোই আপনাদেরকে ভাষ্য ধরে রুব্রিক্স নিয়ে মেডিসিন দিতে শেখাই না, আমি উৎসাহিতও করি না। যারা করে তারা করে, কিন্তু আমি এটা করি না। কারণ আপনাকে ভাবনার পেছনে যেতে হবে, কি ভাবনা থেকে রুগী কথাটা বললো, তার মধ্যে আসলে কি ঘটছে, এই তার অন্তরে কি জ্বালা, অন্তরে কি প্রেরণা, তার মাথার মধ্যে কি স্টেট তৈরি হয়েছে, সেই স্টেটের কথা বলি। যে শ্রদ্ধেয় স্যাররা
ভাষ্য নিয়ে রুব্রিক শেখায় তারাও কিন্তু স্টেটের কথা বলে, কিন্তু বলে এক, করার সময় কিন্তু তারা রুব্রিক্সের মধ্যে ঢুকে যায়, সেটা অন্য প্রসঙ্গ, আমি ওইদিকে না যাই। তাহলে রুগী বলে যে আজকে আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে আসছি, ডাক্তার সাহেব হোমিওপ্যাথিতে কি আইবিএস এর বা মাইগ্রেনের, মানে তার যে রোগ সেটার কথা বলবে, মাইগ্রেনের কি কোনো চিকিৎসা আছে? খুব সিম্পল কোশ্চেন করবে, তার কোশ্চেনটা খুব সিম্পল, খুবই সিম্পল। আপনার কাছে মনে হবে এরকম তো প্রশ্ন অনেকেই করে, বেলেডোনাও করে, তাই না? বেলেডোনাও করে, অ্যাগোনাইটও করে, হয়তো বা স্টামোনিয়ামও করে, আপনার কাছে মনে হবে। কিন্তু এক শ্রেণীর পেশেন্ট আছে যারা আপনার কাছে এসে খালি এরকম প্রশ্ন করবে, এরকম জিজ্ঞাসাবাদ করবে। তখন আপনি যেটা করবেন, সুন্দর করে রুব্রিক্স নিয়ে নেবেন। এই ভুলটা করবেন না, এখানে যারা আছেন আজকে ক্লাসে তারা এই ভুলটা করবেন না। তারা তাকে, আমি শিখাই দিই কি করবেন, ভালো করে মনে রাখেন, তাকে আপনি সরাসরি একটা প্রশ্ন করেন, ডাইরেক্ট জিজ্ঞাসা করেন, আপনি কি জানতে আসছেন নাকি ওষুধ নিতে আসছেন? এটা আগে বলেন যে আপনি কি এই সম্পর্কে জানতে আসছেন নাকি ওষুধ নিতে আসছেন। আপনি কি চান সেটা আগে বলেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। সরি। এবার রোগী বলবে, ডাক্তার সাহেব কথা হচ্ছে কি, আমি আমার মতন করে আমার আইবিএস বা পেটের সমস্যা বা ধরেন মাইগ্রেনের সমস্যা XYZ যে কোনো একটা রোগ যেটা তার হয়েছে, আপনারা বুঝে নেন, আমি মাইগ্রেন মানে মাইগ্রেনের রোগী এসে কথা বলবে তা না, যে কোনো রোগ এটা আপনি ধরে নেন। ওই পার্সন এসে বলবে যে ডাক্তার সাহেব আমি আমার মতন করে মাইগ্রেনের অনেক চিকিৎসা করেছি, আমার মতন করে কিছু পদ্ধতিও অ্যাপ্লাই করেছি, সাকসেসফুল হয়েছি, রেজাল্ট পাইছি, ব্যথার তীব্রতা কমেছে, বা যখন এই পদ্ধতি অ্যাপ্লাই করি তখন খুব দ্রুত ভালো হয়ে যায়। আমার অনেক ব্যথা হচ্ছিল, আমি ঢাকায় গেছিলাম, আমার সাথে দূর দূরান্ত থেকে আপনাদের কলিগ যারা আছেন অনেকে দেখা করতেছে, এত ব্যথা। তখন আমার বাড়ি ভাই কি করলেন, বাড়ি ভাই একদম ঘাটটা সেই সেই ম্যাসাজ আর সেই টেপাটিপি, আর কাশ্মীর আপা কি করলেন, এই যে দুই আঙ্গুলের এটা এমন ভাবে চিপসে, আমার তো মনে হচ্ছে জানি মারা যাবে, তাও আমি কিছু বলিনি, না টিপসে টিপুক, অ্যাটলিস্ট মাথাটা ভালো হোক। ধন্যবাদ দুইজনকে, আমি উপকার পেয়েছিলাম। তো এই পার্সন তার মতন করে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে, করে সে সে বলতেছে কি আমি সাকসেসফুল হয়েছি, ব্যথার তীব্রতা কমেছে, কিন্তু যখনই পদ্ধতি অ্যাপ্লাই করি তখন দ্রুত ভালো হয়, কিন্তু পুরোপুরি ঠিক হয় না। এজন্য ভাবলাম যে যাই আপনার কাছে একটু দেখা করে আসি। দেখেন ডাক্তার সাহেব, আমি কিন্তু ওষুধ খাই না, আমি যতটা সম্ভব ওষুধ এড়ায় চলি, কিন্তু আমি এবার ভাবলাম যে আপনার কাছে যে একটু জিজ্ঞাসা করে আসি, আপনি তো হোমিও ডাক্তার, এই মাইগ্রেনের জন্য আপনার কি কোনো ওষুধ আছে কিনা, বা এমন কোনো টনিক আছে বা কোনো ভিটামিন টাইপের কিছু আছে যেটা আপনি দিতে পারেন, যাতে আমার পুরা মাইগ্রেনটা ভালো হয়ে যায়, যাতে আমার পুরা পেটের অসুখটাই ভালো হয়ে যায়। দেখেন, শুধুমাত্র জানতে চাইলেও সেটুকে যদি থেকে যেতেন তাহলে জিন্দেগিতে প্লাটিনায় আসতে পারতেন না। কত কেস আপনি এইভাবে হারাই ফেলেছেন ওই মুখরোচর কথা শুনে, ভাষ্য শুনে রুব্রিক্স ধরতে যায়। এই কারণে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই একটু উড়াইতে হবে। তো যখন কোনো রুগী এসে আপনার কাছে বলবে, এরকম ভাবনা দিয়ে কথা বলবে, তখন আপনি মোটামুটি কনফার্ম হয়ে যাবেন যে এই পার্সনটা হলো প্লাটিনার, যে আমাকে কোনো কিছু ভিটামিন টিটামিন যদি কিছু থাকে বা কোনো সাপ্লিমেন্ট বা কোনো টনিক যদি থাকে যেটা খেলে আমার এই অসুখটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, সরি, তাহলে আপনি এটা দেন। এইরকম কথা বললে একবার চোখ বন্ধ করে প্লাটিনা দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। বুঝতে পারছেন? তো তাহলে আমরা যেটা শিখলাম, যেটা শেখানোর চেষ্টা করছি, এই বিষয়গুলো হলো অ্যারোগেন্সের সাথে জড়িত। প্রথম আমরা গতদিন থেকে শিখছি অ্যারোগেন্স। সে আপনাকে এসে জিজ্ঞাসা করবে চিকিৎসা আছে কি নাই। এরপরে জহরশা কি বললো, কোল্ড টেম্পারমেন্ট। কোল্ড টেম্পারমেন্টের আরেকটা খুব ভালো, ইনি আসলে আমি প্রথমে মনে করতাম এই তো সফটওয়্যারের লোক, এইরকম সাইজ, এই পার্সন এত কি বুঝে, কিন্তু যখন তার আর্টিকেল তার লেখাগুলো পড়া
শুরু করলাম তখন দেখলাম যে ওরে বাবা আসলে তো মানে জায়ান্ট, মানে অনেক অনেক চিন্তা করার মতন পার্সন। তো সে কি বললো যে কোল্ড টেম্পারমেন্ট। কোল্ড টেম্পারমেন্ট মানে কি, সে কিন্তু অনেক বেশি প্যানিক তৈরি করবে না আপনার সামনে। একজন বেলেডোনা পেশেন্ট বা অ্যামোনিয়াম পেশেন্ট এসে যতখানি প্যানিক তৈরি করবে আপনার সামনে, প্লাটিনা কিন্তু এরকম প্যানিক তৈরি করবে না। তো দুটা জিনিসের মধ্যে সেটা হলো যে মানে তার মধ্যে থাকে, সেটা হলো সে তার বাড়িতেই ঠিক করার চেষ্টা করবে, অন্য কিছু ঝামেলা টামেলার দিকে যাবে না। এটাও কিন্তু কোল্ড টেম্পারমেন্ট। এটাকেও জহর শাহ বলেছেন কোল্ড টেম্পারমেন্ট। তার মধ্যে অনেক বেশি উৎসাহ থাকবে না এই বিষয়গুলো নিয়ে, টেম্পারমেন্টটা কোল্ড হবে। এর পরের কথা হলো প্লাটিনা পেশেন্ট মেডিসিনের ব্যাপারে খুব প্রিজুডাইজ থাকে, গতদিন আলোচনা করেছিলাম। খুব প্রিজুডাইজ থাকে, তার মনের মধ্যে একটা ধারণা তৈরি করা থাকে, এক ধরনের ধারণা তৈরি করা থাকে। সবচেয়ে বড় প্রবলেম হলো তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে থাকে, সেটা হলো কি বলেছিলাম গতকালকে, ডাক্তার নিয়ে, মেডিসিন নিয়ে, এবং তারপরে ওষুধ নিয়ে এক ধরনের প্রিজুডাইজড ভাবনা তার মধ্যে থাকে। সেটা হলো যে রুগী এসে বলে যে ডাক্তার সাহেব অ্যালোপ্যাথি মেডিসিন গুলা ক্ষতি করে, এই ওষুধগুলা খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হয়। মানে আপনি বুঝতেও পারবেন না, আমরাও জানি না যে আসলে সেই কথাগুলো কোত্থেকে শিখছে। আপনি হয়তো খুব মজা পাবেন যে যাক অ্যালোপ্যাথিকে গাল দিয়েছে, কিন্তু গাল দিয়ে তো ওইভাবে আপনি তো যদি ওই মজাটা পান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, অতি উৎসাহিত, হ্যাঁ ঠিকই বলেছেন, অ্যালোপ্যাথি ওষুধে তো সাইড এফেক্ট হয়, ক্ষতি হয়। আপনি যদি, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, আমার একটা অ্যাসিস্ট্যান্টকে সবসময় বলি যে নিজের ইমোশনটাকে রুগী দেখার সময় ধরে রাখতে হবে, যদিও পারে না। ইমোশনকে যদি আপনি ধরে রাখতে না পারেন কেস টেকিং এর সময়, রুগী কাঁদছে আর আপনিও শুরু করে দিলেন, আপনারও চোখ দিয়ে পানি বাড়ানো শুরু হয়ে গেল, আপনিও ঢোক চিপা শুরু করে দিলেন, তাহলে আপনি শেষ, ওই কেস আপনার দ্বারা আর হবে না, ওটা ছেড়ে দেন। তো নিজের ইমোশনকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ ক্ষতি করে দেয়, সাইড ইফেক্ট আছে, এগুলা বললে আর আপনি বগল বাজাবেন, মজা, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বলেছেন, ঠিক বলেছেন, ঠিক ধরেছেন, এগুলা করা যাবে না। আপনার মধ্যে কোনো রিয়াকশন থাকা যাবে না, আপনাকে জলবৎ তরল জলের মতন থাকতে হবে, কোনো কালার ধারণ করা যাবে না। তো রুগী বলছে যে এগুলো খাওয়া শুরু হলে অভ্যাসে পরিণত হয়। তার মানে কি, এই জিনিসগুলা, এই কথাগুলা তার মস্তিষ্কের মধ্যে ঢুকে আছে, একদম মননে, মগজের মধ্যে ঢুকে আছে। তো একটা জিনিস হয় কি, এই পেশেন্ট গুলা এই কথাগুলো শেখে তার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, বিশেষ করে তার পূর্বপুরুষ, পূর্বসূরি যারা, তাদের কাছ থেকে শেখে। কারণ তারা ছোট থেকেই দেখে এসেছে অসুস্থতার উপরে, অসুস্থতার সময় প্রথমে ওরা ডিফারেন্স থাকে। ডিফারেন্সটা কিরকম, তারা হোমমেড বা ঘরোয়া টোটকা টাইপের জিনিস ব্যবহার করে তাদের প্রবলেম সলভ করে। তারা মনে করে যে এটা হলো ন্যাচারাল ওয়ে, ন্যাচারাল প্রসেস, এইভাবে ঠিক করতে হবে। তো আমাদের এই রকম ভাবনা থেকে, গতকালকে আমি বলিনি আজকে বলতেছি, আমাদের যে রুব্রিক্সটা চলে আসে সেটা হচ্ছে প্রিজুডাইজড, ট্রেডিশনাল। মাত্র 7টা মেডিসিন আছে, প্লাটিনা দেখেন, সরি খুব কাশি হচ্ছে, মানে পুরা শরীর ঘেমে গেছে, আজকে 4টা 5টা গেঞ্জি চেঞ্জ করলাম, এত ঘাম হচ্ছে। প্রিজুডাইজড ট্রেডিশনাল, ঠিক আছে, কপি করে দিয়ে দিচ্ছি। প্রিজুডাইজড ট্রেডিশনাল, প্রিজুডাইজড ট্রেডিশনাল, প্রিজুডাইজডটা কি? প্রিজুডাইজড ডিকশনারি মিনিং হলো প্রি কনসেপ্ট আইডিয়া, মানে মাথার মধ্যে আগে থেকে একটা আইডিয়া ধরে নেওয়া, আইডিয়া একটা মাথার মধ্যে তৈরি করে ফেলা, অ্যালোপ্যাথি মেডিসিন খারাপ, ডাক্তারের কাছে যাওয়া উচিত না। কেন? ডাক্তার কিছুই করতে পারে না, ডাক্তার কিছুই জানে না, মানে যা কিছু জ্ঞান আছে সব তার মধ্যে আছে, ডাক্তারের কোনো জ্ঞান নাই।
আর ট্রেডিশনাল মানে কি? ট্রেডিশনাল মানে হচ্ছে একটা বিলিভ, একটা ওপিনিয়ন, যেটা জেনারেশন টু জেনারেশন চলতে থাকে, যেটা তার মস্তিষ্কে আগে থেকে ঢুকে আছে, যেটা সে ছাড়তে পারছে না, এবং যেটা ঢুকে আছে সেটা তার পূর্বপুরুষদের কাছ থেকে, তার বাবা দাদা বা মা নানি দাদি, সেখান থেকে তার মাথার মধ্যে আসছে। তাহলে প্রিজুডাইস বা প্রিজুডিস আমরা কাকে বলি? যে কথা হটাতে পারে না, মাথা থেকে বের করতে পারে না। আমরা হ্যানিম্যান কি বলেছেন? হ্যানিম্যান বলেছেন উই আর দ্য আনপ্রিজুডাইজড অবজারভার। আপনি যদি হোমিওপ্যাথিতে সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে হতে হবে আনপ্রিজুডাইজড অবজারভার। কিন্তু আমরা আগেই প্রিজুডাইজড হয়ে যাই। আপনাকে আনপ্রিজুডাইজড হতে হবে, সাথে সাথে একদম খোলা মনে নিতে, ওপেন মাইন্ডেড হয়ে আপনাকে ইনফরমেশন কালেকশন করতে হবে, রোগীর থেকে তথ্য নিতে হবে। আর ট্রেডিশনাল হলো পুরনো কথা নিয়ে চলে, পুরনো বিষয়গুলা নিয়ে চলে। এটা তো এরকম না, এটা এরকম হয় না, যেহেতু বাবা দাদা এগুলা এইভাবে চলে আসছে। তো রুগী বলছে ডাক্তার সাহেব আমি অসুস্থ, আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক হব না। কিভাবে বুঝছেন যে আপনি ঠিক হবেন না? আগে থেকে কিভাবে ধরে নিলেন যে আপনি ভালো হবেন না? তো যখন কোনো ব্যক্তি, কোনো পেশেন্ট, কোনো রুগী আগে থেকেই মনে করে না ডাক্তার সাহেব আমি তো ভালো হব না, এরকম ভাবনা যার মধ্যে তৈরি হয়ে যায়, সে তাহলে কিভাবে ঠিক হবে? সে তো আসলে ভালো হবে না, কারণ তার মনই তো চাচ্ছে না ভালো হতে। রুগী বলছে যে ডাক্তার সাহেব আমার তো মনে হচ্ছে এলোপ্যাথি ওষুধ খেলে আমার ক্ষতি হবে, আমার লোকসান হবে। এরকম আইডিয়া প্রথম থেকেই তার মধ্যে তৈরি হয়ে থাকে। এরকম অনেক পেশেন্ট আপনার কাছে আসবে, এসে প্রথম প্রথম থেকেই একটা আইডিয়া তৈরি করে ফেলবে যে তার ক্ষেত্রে, তার কেসে, তার অসুস্থতায় কি হতে যাচ্ছে, এটা আগে থেকেই তৈরি করে নেবে। তো এরকম ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে, আমি শিখাই দিই আপনাদেরকে, অবশ্যই এই জিজ্ঞাসাটা করতে হবে যে আপনার মাথায় এই চিন্তাটা আসলো কিভাবে, এই ভাবনাটা আপনার মাথায় কোত্থেকে আসলো যে আপনি ঠিক হবেন না, আপনার এটা চিকিৎসা নাই, আপনি কোত্থেকে ঠিক হলেন, এই ভাবনাটা আসলেন কোত্থেকে? এলোপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া বা ওষুধ খাওয়া বা এলোপ্যাথি মেডিসিন থেকে যে সাইড ইফেক্ট হতে পারে, বা এই ওষুধটা একবার শুরু করলে কন্টিনিউয়াসলি খেতে হয়, এটা একটা অভ্যাসে পরিণত হয়, এটা আপনি বুঝলেন কিভাবে? এই প্রশ্নটা আপনাকে করতে হবে। এখন দেখা যাবে সে আপনাকে উল্টা প্রশ্ন করবে, আপনি জানেন না এলোপ্যাথি ওষুধের কত সাইড ইফেক্ট? সারা জীবন আমি যখন অসুস্থ হয়েছি, আমার মা আমাকে ঘরোয়া মেডিসিন তৈরি করে দেয়, ওই ভেজিটেবল বিভিন্ন ধরনের হার্বস নিয়ে এসে ওটাকে জুস বানায় আমাকে দেয়, আমি তো তৈরি করে দেয়, আমি এটা খাই, একদম সেগুলো ন্যাচারাল সোর্স থেকে নিয়ে আসে। আসলে বিষয়টা কি ডাক্তার সাহেব, আমি আমার মাকে কষ্ট দিতে চাই না, আমার মা শিখাইছে, আমি তো উপকার পেয়েছি, আমি মাকে কি করে অগ্রাহ্য করতে পারি? দেখেন আমরা ট্রেডিশনাল যে আইডিয়া গুলা প্লাটিনা সম্পর্কে নিয়ে রাখছি, সেই আইডিয়াতে কত দূরের অরিজিনাল প্লাটিনা, আমি আমি আপনাদেরকে টাইম টু টাইম বুঝাচ্ছি, এটা বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার মা আপনাকে আইডিয়া দিল, একটা আইডিয়া দিল, আপনি হয় সেটা গ্রহণ করবেন, না হলে সেটা গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। আপনার মা একটা কথা বললো, আপনি সব কথাই মানবেন? অবশ্যই হয়তো মানবেন না, কিছু মানবেন কিছু মানবেন না। কিন্তু প্লাটিনার মধ্যে একটা প্রবলেম আছে, সে ফ্যামিলির প্রতি অনেক বেশি ফেথফুল হয়, অনেক বেশি তার বিশ্বাস থাকে, অগাধ আস্থা থাকে। ভালো করে বুঝেন, প্লাটিনা, আপনারা যারা এতদিন ধরে প্লাটিনাকে চিনে আসছেন, এই প্লাটিনা কিন্তু সেই প্লাটিনা না এখন আমি যে প্লাটিনা বলছি। ফ্যামিলির প্রতি অনেক ফেথফুল, সে কোনোভাবেই চায় না যে তার ফ্যামিলি মেম্বারদের সেন্টিমেন্টে হার্ট করা হোক। ডাক্তার সাহেব আমার মায়ের মতো এরকম পার্সন আমি আর কোথায় পাবো? আপনি কোথাও আমাকে একটা এনে দিতে পারবেন না, আমার মা সে ওইরকম, আমার দাদি ওরকম হয়ই না, এরকম জ্ঞানী এরকম বিদুষী মহিলার পাওয়াই যায় না। আমার মা যেটা বলছে সেটা ঠিক বলছে, আমার নানি দাদি আমার দাদা যা বলছে সেটা ঠিক বলছে। আমার মা আমাকে শিখাইছে যে লেবু পানিতে, লেবু পানির মধ্যে এক এক চামচ
মধু নিয়ে গুলায় সেটা খেতে হবে, তাহলে একদম বুক ক্লিয়ার হয়ে যাবে, একদম শ্বাস প্রশ্বাস একদম ক্লিয়ার হয়ে যাবে। না হলে তুলসীর রস দুই তিন ফোঁটার মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিভাবে স্যার এটাকে ডিনাই করি? আমি তো রেজাল্ট পাই। আমি তাকে কোনোভাবে ডাক্তার সাহেব অগ্রাহ্য করতে পারি না। এখন আপনি যদি বলেন যে আপনার মা যেটা বলছে সেটা তো ভুল হতেও পারে, তখন সে সরাসরি আপনাকে ইয়ে করবে, কিভাবে ভুল হতে পারে? আমার মা কিভাবে ভুল হতে পারে? আমরা ছোট থেকে কাজটা করেছি। মানে সে কোনোভাবেই মেনে নিতে পারবে না যে তার মা ভুল করেছে। দেখেন, আমরা কি প্লাটিনা চিনেছি আর এখন কি প্লাটিনা দেখছি। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে। রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম আমরা সালফারের ক্ষেত্রে দেখেছিলাম। প্লাটিনার ক্ষেত্রে প্লাটিনা তার ফ্যামিলি মেম্বারদের প্রতি, যেটা বললাম, বিশেষ করে তার বংশ পরম্পরায় বংশের যে বংশীয় যে বিষয়গুলো আছে সেই ব্যাপারে খুব বেশি রেফারেন্স দেয়, সেইখানে কোনো ছাড় দেবে না। ঠিক আছে? তার যতই আপনি তাকে ইগোস্টিক ভাবেন, যতই হটি, যতই প্রাইড, যতই অ্যারোগেন্ট দেখেন, কিন্তু প্লাটিনার সবচেয়ে ভালো নেচার হলো তার ফ্যামিলির প্রতি এদের অনেক শ্রদ্ধা থাকে, অনেক শ্রদ্ধাশীল থাকে। সে কখনোই বরদাস্ত করবে না যে তার মা, তার বাবা বা তার দাদি কোনো ভুল কথা বলেছে বা কোনো ভুল স্টেপ নিয়েছে। সে সরাসরি বলবেন না স্যার আমি 100% তাদেরকে মানি, আপনি যতই বলেন আমি তাদের কথা আমি ছাড়বো না। তাদের রেসিপি কখনোই ভুল হতেই পারে না। আমি ম্যাক্সিমাম রেজাল্ট তাদের রেসিপি আমি রেজাল্ট পেয়েছি। তারা যে জড়িবুটি বানায় দিয়েছে, তারা যে জুস বানায় দিয়েছে, সেটাতে আমি রেজাল্ট পেয়েছি। আমার মা আজ পর্যন্ত যা কিছু বলেছে সব কিছু সঠিক বলে প্রমাণিত, সবগুলো সত্য প্রমাণিত হয়েছে। আপনি কি করে বলেন যে আমার মায়ের ভুল হবে? এটি প্লাটিনা। সুতরাং এই একটা ফ্যাক্টর যেটা প্লাটিনা আপনাকে কনভিন্স করবে যে ইয়েস, আমি যেটা করে ফেলেছি সেটা আমার মা বাবা আমার দাদির কথাই, এবং সে আপনাকে এটা বুঝাবে যে সে কেন এটা বিলিভ করে, সে কেন এটা বিশ্বাস করে, সেটা সে আপনাকে বুঝাবেই। এখন রুগী বলছে যে ডাক্তার সাহেব বিষয়টা হলো অ্যালোপ্যাথি মেডিসিনের সাইড ইফেক্ট আছে। এটা তো ওপেন সিক্রেট, গোপন কিছু না, এটা সবাই জানে, এটা তো আপনিও জানেন। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের সবার প্রথমে ন্যাচারাল হিল করতে হবে, এবং এই বিষয়ে নিয়ে আপনাকে জ্ঞান দিবে। আপনি খালি যদি বলেন যে এই কে বললো আপনাকে অ্যালোপ্যাথি, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অ্যালোপ্যাথি খাচ্ছে আর আপনার সমস্যা হয়ে যাচ্ছে, তখন সেই কথাগুলো বলবে। আমরা রুগীকে বিভিন্ন ভাবে বাজাই, অ্যালোপ্যাথির পক্ষ নিয়েও কথা বলি। হ্যাঁ, এখন রুগী বললো আর আপনি রুগীর পক্ষ নিয়ে ইয়ে করলেন, তাহলে কিন্তু আপনি এই তথ্যগুলো বাইর করতে পারবেন না। এরপরে প্লাটিনার দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিফিউজিং ট্রিটমেন্ট এভরি, রিফিউজিং ট্রিটমেন্ট এভরি, রিফিউজিং ট্রিটমেন্ট এভরি। সকল ধরনের ট্রিটমেন্ট প্লাটিনা নিতে চায় না, এনিওয়ান, এনি টাইপ অফ। হ্যাঁ, তবে কিছু শর্ত ব্র্যাকেটে আছে, ক্লজ, ওটা পরে বলছি। তাহলে সকল ধরনের ট্রিটমেন্ট প্লাটিনা নিতে চায় না। এখন ট্রিটমেন্ট মানে কি? ট্রিটমেন্ট মানে হলো অসুস্থ, অসুস্থতাকে কিওর করার যে ইফোর্ট, সেটা হলো ট্রিটমেন্ট। আর এভরি কি? এভরি মানে এনি টাইপ অফ, যে কোনো প্রকার। তো প্রথম বিষয়, সে খুব হটি, অ্যারোগেন্স। তারপরে আমরা জানলাম যাদের উপরে তার ফেথ থাকে তাদের প্রতি সে খুব অ্যারোগেন্স থাকে, তাদের বিষয়ে আপনার কোনো কথা শুনবে না। না ডাক্তার সাহেব এগুলো কাজ হয়, আমার দাদির রেসিপি ভুল হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে তার হটিনেসটা কি হলো? হটিনেসটা হলো সে ট্রিটমেন্ট, কোনো প্রকার ট্রিটমেন্ট যে কোনো প্রকার হোক, সেগুলো কোনো কাজে আসে না ডাক্তার, সেগুলো আপনি বলতে আসেন না, আমি নিব না। আমি এই জন্য কোনো ডাক্তারের কাছেই যাই না, কোনো ওষুধও নিতে চাই না। রিফিউজ মানে কি? রিফিউজ মানে ডোন্ট অ্যাকসেপ্ট। সে কোনো কিছু প্রথম থেকেই অ্যাকসেপ্ট করবে না, এখন না মানা করে দেবে, না নিব না।
ঠিক আছে। নারের রেপার্টরি, ক্যালভিন নারের রেপার্টরিতে আমরা একটা রুব্রিক্স পাই, সেটা হলো হর্টি রিলিজিয়াস উইথ, যেটা আমাদের সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে হর্টি রিলিজিয়াস হর্টিনেস। একটাই মাত্র মেডিসিন আছে, প্লাটিনা। হ্যাঁ, একটাই মেডিসিন, প্লাটিনা। তো হর্টি মানে কি? হর্টি মানে হলো সে নিজের কথায় অটল থাকে, নিজের কথাতে অবিচল থাকে, নিজের কথাতে আটকে থাকে। রিলিজিয়াস মানে কি? রিলিজিয়াস মানে হচ্ছে একটা ধারণা, একটা পথ অনুসরণ করে। কার প্রতি? তার ফ্যামিলির প্রতি। সে রিলিজিয়াস কার প্রতি থাকছে? ফ্যামিলির প্রতি। রেফারেন্স কাকে দিচ্ছে? তার ফ্যামিলিকে। রুগী বলছে যে ডাক্তার সাহেব, রুগী ধরেন যে মানে নাম না নেওয়া উচিত, তারপরেও বলি যে কোয়ান্টাম করে, তো অন্যভাবে নিয়েন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। রুগী বলছে যে ডাক্তার সাহেব, গুরুজি বলেছেন যে প্রতিদিন সকালে উঠে তুলসীর পাতা একটু চটকে মধু দিয়ে খাও। তো ডাক্তার সাহেব, গত 10 বছর থেকে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মধুতে তুলসী রস মিশিয়ে খাই। আমি রোজ এই কাজ করি। আমি যতই ওষুধ খাই না কেন, যাই খাই, আজ পর্যন্ত আমি তুলসী রস মধু দিয়ে খাওয়া ছাড়িনি। রিলিজিয়াস তো এরকমই। হ্যাঁ, যে ডাক্তার সাহেব, রুগী বলে যে ডাক্তার সাহেব হুজুর ফু দিয়ে দিয়েছে এবং ওই ফুতেই হয়ে গেল, দোয়া পড়ে দিয়ে দিয়েছে। আমি ছোট করছি না কোনো বিষয়টাকে, রুগীর ভাবনাটা বুঝাচ্ছি। রুগী বলতেছে যে হুজুরের কাছে গেলাম, হুজুর একটু ঝাড়ফুঁক দিয়ে দিল, বাস ওটাতে ঠিক হয়ে যাবে, আমার কিছু করতে হবে না, ঝাড়ফুঁকে হয়ে যাবে। তো এই যে গুরু বলে দিয়েছে সকালে 1 গ্লাস গরম পানিতে লেবু দিয়ে খাইতে হবে, বা তুলসী রস মধু দিয়ে চটকে খাইতে হবে, ডাক্তার সাহেব দুনিয়া উল্টে গেলেও আমি প্রতিদিন সকালে, আজ পর্যন্ত যেদিন থেকে বলেছে সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন সকালে আমি এটা খাওয়া ছাড়িনি। এখন সেটা ঠিক হোক আর না হোক, কিন্তু দেখা যাচ্ছে আরেকজন একটা রেসিপি বলেছে, সেটা করেছে, করার পর থেকে তার যে কারণে বলেছে, তখন শরীরে চুলকানি ছিল বা একটা কিছু ছিল বা অ্যাজমার প্রবলেম ছিল, যা ছিল ঠিক সেরকমই আছে, ভালো হয়নি। কিছু হোক আর না হোক, বাড়েনি। ওষুধ, গুরুর ওষুধ খায়, গুরুর রেসিপি ফলো করে তো বাড়েনি। এই কারণে আমি এটা ছাড়বো না। এটাকে বলে হচ্ছে হটি উইথ রিলিজিয়াসনেস। বুঝতে পারছেন? হটি উইথ রিলিজিয়াসনেস। তো এইটুক ভাবনাও যদি পাওয়া যায় কোনো পেশেন্টের মধ্যে, তাহলে আপনি প্লাটিনা দিয়ে দিতে পারেন। এরকম অনেক পেশেন্ট আসে। কবিরাজ, কবিরাজ বলেছে, কবিরাজ সব কিছু। ওই হুজুর আছে, তার অনেক কেরামতি, তিনি যা যা বলেছেন সেভাবে হয়। আমি প্রত্যেকটা কাজে আমি ওই হুজুরের কাছে যাই, যে তার কাছে পরামর্শ করি, সে যেটা বলে তার কথার বাইরে আমি এক বিন্দুও যাই না। এরকম অনেক পেশেন্টকে পাওয়া যায়। মেয়ের বিয়ে দিবে, হুজুর যদি বলে যে ইয়েস, তাহলে ইয়েস, নাহলে নো, বিয়ে হবে না। যত ভালো পাত্র আসুক, যাই আসুক, হুজুর বলেছে ওখানে যেতে হবে, যাচ্ছে। এই যে মানে অ্যাফেকশনের, এই যে রিলিজিয়াসলি বলেছে, সে পীর বলেছে, তার বাইরে আমি না, এটাই হলো হটি উইথ রিলিজিয়াসনেস। এইটা মাথার মধ্যে রাখতে হবে। এরকম কেসে আপনারা অবশ্যই প্লাটিনা প্রেসক্রাইব করতে পারবেন, দিয়ে দিবেন, এবং অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। আমি প্লাটিনা এরকম ক্ষেত্রে প্লাটিনা দিয়ে কবিরাজের কাছে যাওয়া, এক কবিরাজের প্রতি এত বেশি অ্যাফেকশনেট ছিল, সেইটা তার একদম ছুটে গেছে। আজকেও সেই মহিলা আমার চেম্বারে আসছিল, এবং সে তার হাজবেন্ডের প্রতি, একটা সময় সেই কবিরাজ হাজবেন্ড থেকে দূরে থাকতো, এবং এই কারণে সে দীর্ঘদিন হাজবেন্ডের সাথে মেলামেশায় যেত না। এখন যাক, আল্লাহর রহমতে প্রায় 90-95% সে রিকভার করেছে। তো যাক, তো রিলিজিয়াস মানে হলো পেশেন্টের হাই ফেথ ইন ন্যাচারাল থিং, কিতাবি থিং। যেমন ধরেন দোয়া পড়ে দিল, ফু দিয়ে দিল, বা এই প্রাকৃতিক জায়গা থেকে বিভিন্ন পাতা টাতা নিয়ে জুস বানায় দিচ্ছে, রেসিপি বানায় দিচ্ছে, এই বিষয়গুলোর উপরে তার একদম হাই লেভেলের ফেথ থাকে। এবং সিক স্টেটে, সে যখন অসুস্থ থাকে, সিক স্টেটে সে যা শিখেছে তার ফ্যামিলি থেকে তাই করতে হবে,
আর যদি তাকে একান্তই ওষুধ খেতে হয় তাহলে তার প্রথম চয়েসটা হবে কি? প্রথম চয়েসটা হবে হোমিওপ্যাথি অথবা হার্বাল মেডিসিন। ওই মহিলা, আজকে যে মহিলার কথা বললাম, ওই মহিলা আমাদের কাছে কেন হোমিওপ্যাথি খেতে আসছে জানেন? তার কবিরাজ বলেছিল যে তোমার এই সমাধান তো আমার এখানে হচ্ছে না, তুমি হোমিও ডাক্তারের কাছে যাও, এই কারণে সে হোমিওপ্যাথিতে আসছে। এতটাই ফেথ, এতটাই বিলিভনেস। ঠিক আছে, তো প্রথম আমরা দ্বিতীয় কেসটা যেটা দেখেছিলাম মহিলার কেস, এবং প্রথমটা তো আমরা প্লাটিনার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো অবজেক্টিভ রিজনেবল। অবজেক্টিভ রিজনেবল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আজকে অত বেশি আলোচনা করব না। আজকে শুধুমাত্র প্লাটিনার আঙ্গিক অবজেক্টিভ রিজনেবলটা আলোচনা করব। তো পেশেন্ট কি করে? পেশেন্ট এক ধরনের আর্গু করে এবং সেটাকে সে প্রতিষ্ঠা করতে চায়, যেটা সে বিশ্বাস করে সেটা সে আপনাকে ইস্টাবলিশ করেই ছাড়বে, এবং সে কোনো ভুল করেনি বা তার ফ্যামিলি মেম্বার যা বিশ্বাস করেছে তাতে কোনো ভুল নাই, এটাকে সে প্রতিষ্ঠা করবে এবং বিভিন্নভাবে রিজন দেখায় দেখায় সেই করবে। এবং তারা যে টোটকা খায়, যে রেসিপি ফলো করে, সেটা কমপ্লিটলি রাইট। এখানে হয়তো আপনি তার সাথে পুরোপুরি একমত হতে পারবেন না, কারণ আপনি একজন ডাক্তার, আপনি একজন সায়েন্স জাননেওয়ালা মানুষ। আপনি কিভাবে মেনে নেবেন যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খালি মুখে ধরেন একটা তুলসী পাতা চাবায় খেয়ে নিলেন আর সব অসুখ ভালো হয়ে গেল, আপনার এনার্জি বুস্ট হয়ে গেল, এটা আপনি কি করে মেনে নেবেন? যদি ভালোই হইতো একটা পাতা খেয়ে, তাহলে দুনিয়ার সবাই পাতা খেত, ডাক্তারের কোনো কাম থাকতো না, এত ডাক্তারও তৈরি হতো না, লোকজন ডাক্তারের কাছে যেত না, সবাই পাতাই চাপাতো। আসেন আমরা ফেসবুকে এই ইউটিউবে দেখি মাত্র একটি জিনিস প্রতিদিন খাবেন, কোনো জরা কোনো ব্যাধি আপনাকে স্পর্শ করবে না। যদি সেটাই হতো তাহলে তো তাই হইতো। এখন আপনাকে কেউ বললো যে সকালে উঠে এক গ্লাস গরম পানিতে একটা লেবু দিবা, এক চিমটি লবণ দিবা, এটা বললো আর আপনি 20 বছর ধরে খেয়ে যাচ্ছেন, এক যুগ ধরে, যুগের পর যুগ ধরে খেয়ে যাচ্ছেন। আর যখনই কোনো কষ্ট বা সমস্যা হচ্ছে তখন আপনি বলতেছেন যে আমি ডাক্তারের কাছে যাই না, আমি এভাবেই খাই। এই ল্যাঙ্গুয়েজটা হলো প্ল্যাটিনার। আমি বারবার একই কথা বলতেছি, কারণ নতুন লাগবে আপনাদের কাছে, বারবার বলে বলে আপনার মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি। আপনারা এটা দিবেন, রেজাল্ট পাবেন, আমাকে জানাবেন। এই ল্যাঙ্গুয়েজটা হলো প্লাটিনার। তো এবার আপনি প্রশ্ন করেন যে ধরেন যেটা বিশ্বাস করে আপনি 20 বছর থেকে এরকমটা করছেন, কিন্তু খেয়ে তো যাচ্ছেন, পুরোপুরি তো কখনো ঠিক হননি, অসুখ তো এখনো মাঝে মধ্যে আপনার হয়, তখন সে কথা শুনতেই চাইবে না। সে বলবে যে ডাক্তার সাহেব তো কি হয়েছে, আমি যদি অসুস্থ হয়ে যাই তারপরে তো ওই জিনিসগুলাই আমাকে ঠিক করে দেয়। মানে আপনি যাই বলেন, আপনি যতই বুঝান, তাল গাছটা আমার, সে ওই একটা জায়গাতে আটকে গেছে, 20 বছর ধরে ওখানে আটকে থাকতেছে। সে কি কাজ করছে? সে কোনোভাবেই ডাক্তারের কাছে যেতে চাচ্ছে না। আর সে সম্পর্কে সে যাবে না, কিন্তু তার ওই যে ঘরোয়া টোটকা সেটা সম্পর্কে আপনি বলবেন, সেটা সম্পর্কেও সে কিছু শুনবে না। আপনি যতই তাকে বলেন 20 বছর আগে তুমি যদি ডাক্তারের কাছে যেতে তাহলে তোমার এই অসুখটা এই অবস্থায় আসতো না, তুমি এতদিন পুরোপুরি সুস্থ হয়ে যেত, তখন ওই ব্যক্তি বলবে যে ডাক্তার সাহেব অসুখ এখন কোথায় আছে, এই তো দেখেন আমি তো ঠিকই আছি। তার মানে কি? সে কিন্তু তাল গাছটা আমার, মানে তার কথাতেই আটকে থাকলো, কোনো কথাই সে মানতে নারাজ। অনেক পেশেন্ট পাবেন, দেখেন এগুলো সালফারের মতন লাগবে অনেক শুনতে, কাছাকাছি তো, ওটাও মিনারেল এটাও মিনারেল, যদিও সালফার একদম এই দিকের আর প্লাটিন একদম ওই দিকের, মানে পিরিয়ডিক টেবিলে। তো অনেক পেশেন্ট আসবে, এসে আমাদেরকে বলে, মাঝে মধ্যেই বলে যে ডাক্তার সাহেব আমি এই রোগ রোগ বালায় অসুখ বিসুখ নিয়ে পড়তে অনেক ভালোবাসি, মেডিসিন সম্পর্কে পড়ালেখা করতে আমার খুব ভালো লাগে, মেডিকেল সম্পর্কে আমার পড়তে খুব ভালো লাগে। সালফারের কথায়, সালফারও কিন্তু এই কথাগুলো বলে, আমি ডিজিজ সম্পর্কে মেডিসিন সম্পর্কে পড়তে ভালোবাসি, আমার এই এত বছর বয়স হয়ে গেল, হ্যাঁ 2 ছেলের বাপ হয়ে গেলাম, এই এতদিন থেকে আমি পড়ে পড়ে আমার নলেজ অনেক বাড়িয়ে নিয়েছি, সাথে সাথে আমার অভিজ্ঞতাও মেলা বাড়ছে।
আর আমার আশেপাশের লোকজনকে আমি যখন দেখি যে মেডিসিন খাচ্ছে, বছরের পর বছর মেডিসিন গিলছে, তারা তো ভালো হচ্ছে না। তারা তো বেঁধে ধরে নিয়ম করে ওষুধ খাচ্ছে, তারপরেও তো তাদের অসুখ লেগে থাকছে। কিন্তু এই দেখেন ডাক্তার সাহেব, আমি তো কোনো ওষুধ খাই না, তারপরে দেখেন আমি কিরকম ফিট আছে। তার কথায় কিন্তু যুক্তি আছে। আপনি দেখছেন ফিট আছে, সে যুক্তি দিয়ে কথা বলবে, অবজেক্টিভ রিজনেবল। তো রুগীর কাছে কোনো মেডিসিন খাওয়ার থেকে বেটার হলো আমি রেস্ট নিয়ে নিব, এক গ্লাস পানি খেয়ে নিলাম, যে একদম চিটপটাং হয়ে 2-3 ঘন্টা একদম শুয়ে পড়লাম, দরজা লাইট বন্ধ করে দিয়ে ঘুমায় গেলাম। যদি প্রবলেম মনে হয় তাহলে বিভিন্ন ভেজিটেবলস নিয়ে সেটাকে জুস বানায় খেয়ে ফেললাম, এটাতে প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আপনি তাকে প্রশ্ন করেন, আপনি কি আপনার যে নলেজ আছে বা আপনার যে জ্ঞানটা আছে, আপনার যে নলেজ আছে, আপনার যে জ্ঞান আছে, সেটার উপরে আপনার কি আস্থা আছে, আপনার কি বিশ্বাস আছে? হ্যাঁ সিয়াম, ভিডিওটা একটু বন্ধ করতে হবে। আপনার যে জ্ঞানের কথা বলতেছেন, এই যে 20 বছর ধরে, 30 বছর, 40 বছর ধরে অর্জন করে, তার উপর আপনার আস্থা কতখানি? কতখানি? অবশ্যই আছে, কেন করব না? এই কারণে তো আমি জীবনে কখনো কোনো প্রবলেম হয় না, আমি ফিট আছি। আমি ফিট আছি আমার এই জ্ঞানের কারণে, আমার এই নলেজের কারণে তো আমি ফিট আছি। আমি তো জানি কখন কি করতে হবে। একটু ঝামেলা মনে হলো, এক গ্লাস পানি একবার ষাট হয়ে শুয়ে পড়লাম। এই রুগী এসে এই টাইপের কথা বলে, তাহলে এই ব্যক্তির মানে প্লাটিনার তার নলেজের কারণে সে ভালো থাকতেছে। সে মনে করতেছে তার নলেজ আছে বলে সে ভালো থাকতেছে। রুব্রিক্স কি হবে? ওয়েলথ, ডিলুশন ওয়েলথ। হ্যাঁ, ডেলুশন ওয়েলথ অফ। তাহলে প্লাটিনার ওয়েলথ কি হলো? প্লাটিনার ওয়েলথ হলো নলেজ। সালফারের ওয়েলথ কিন্তু নলেজ, প্লাটিনার ওয়েলথ হলো নলেজ। এটা মনে রাখতে হবে। কোন জায়গায় আমরা প্লাটিনাকে নিয়ে যাচ্ছি? ডাক্তার সাহেব, সরি, আমি আপনাকে বলি এই বিষয় নিয়ে, মানে তার যে অসুখ বিসুখ যাই হোক, এই বিষয় নিয়ে আমি এত পড়ালেখা করেছি, এত কিছু পড়ে নলেজ গ্যাদার করেছি, হয়তো আমি যতগুলা করেছি এরকম স্পেশালিস্ট ডাক্তারের কাছে এত থাকে না। এই আমার অসুখটা হওয়ার পরে আমি যত জ্ঞান অর্জন করেছি, এত জ্ঞান এমবিবিএস ডাক্তারেরও থাকে না ডাক্তার সাহেব। আমাকে গতদিন পেশেন্ট এসে কি বলছিল জানেন? হাইপার অ্যাক্টিভ, হাইপার, সরি, কি জানো অসুখটা ভুলে গেলাম, রিকারেন্ট হাইপার অ্যাক্টিভ গ্লাইসোমিয়া, হাইপোগ্লাইসোমিয়া। আমাকে বলছে যে ভাই আপনার এই অসুখের নামও তো অনেকেই শুনেনি, আর আপনারা তো অনেকে এটা বুঝবেন না, আপনি তো বুঝেন। এটা নিয়ে আমি কয়দিনে এত রিসার্চ করেছি, এত এত যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট আমি পড়েছি, এমন কোনো মেডিকেলের বই নাই যে আমি পড়িনি, সব একটাও বাদ দিইনি, প্রত্যেকটা ওয়েবসাইটে সব লেখা পড়েছি। আমার এখন যে জ্ঞান আছে, আপনার ডায়াবেটিস সেন্টারের ডাক্তারদের ওই জ্ঞান নাই। ডাক্তার সাহেব, আমার পড়ালেখা করতে খুব ভালো লাগে, আমি পড়ার পোকা। তাহলে এটা হলো তার ওয়েলথ। ওয়েলথ মানে কি? শর্ট অফ নাথিং। তার মধ্যে কোনো কমতির অনুভূতি থাকে না। রোগী বলছে যে ভালো নাই, আপনি বললেন কি হয়েছে আপনার? এই সামান্য ব্যথা ব্যথা, তাহলে একটু রেস্ট নেন। এ তো সামান্য ব্যথা, এই সামান্য ব্যথার জন্য কি গুরুত্ব দেওয়া হবে? এটাও কিন্তু ডেলুশন ওয়েলথ অফ। ব্যথা সামান্য, রুগী কি বোঝাতে যাচ্ছে? যে তার মধ্যে ব্যথার জন্য একটা আনওয়েলথ ফিলিং আছে, কিন্তু এই আনওয়েলথ ফিলিংটা তার মধ্যে কোনো কমতির অনুভূতি দিচ্ছে না। এটা ছোটখাটো সমস্যা, এটাতে শরীরের কিছু হবে না। এটাই হলো ডেলুশন ওয়েলথ। আমি ডেলুশন ওয়েলথ নিয়ে অনেক আলোচনা করেছিলাম। এরপরে প্লাটিনা যে কাজটা করে সেটা হচ্ছে বোস্টার বার্গারেট। পুরনো যারা আছেন তারা এই জিনিসটা জানেন, বোস্টার বার্গারেট। হ্যাঁ, এটা কমপ্লিট রেপার্টরিতে আছে এইভাবে, ঠিক, বোস্টার কমা বার্গারেট। তো বোস্টার কি? বাংলা হলো দেমাগী ব্যক্তি, দাম্ভিক। যদিও বোস্টার আর বার্গারেট খুব কাছাকাছি,
কিন্তু একটু পার্থক্য আছে। বোস্টার ব্যক্তি কথা বলার সময় নিজের সম্পর্কে অনেক বেশি প্রাইড করে, অনেক বেশি ভ্যানিটি বা অহম থাকে। এরা বলার সময় নিজের সম্পর্কে বা তার সম্পর্কযুক্ত বিষয়গুলো অনেক বাড়ায় বাড়ায় বলবে, অনেক অতিরঞ্জিত করে বলবে। আর বার্গারেট মানে কি, বড়াই করা, দম্ভ করা, হামবড়া ভাব দেখানো। এই ব্যক্তি তার সম্পর্কে বা তার প্রতি, তার বিষয়ে খুব গর্ব করে কথা বলবে, আই এম দ্য বেস্ট, হ্যাঁ আমি একদম শীর্ষস্থানীয়, আমি সবচেয়ে বড়। এই ব্যক্তিরা তার অ্যাচিভমেন্ট নিয়ে বা তার পজিশন সম্পর্কে এমন ভাবে বাড়ায় বাড়ায় কথা বলবে, এত আত্মপ্রশংসা করবে, তো আপনার কাছে মনে হবে দুটোই তো একই হলো। এই দুই ওয়ার্ড একই রুব্রিক্সের, কিন্তু এই দুই ওয়ার্ডের মধ্যে ফিলিংস আলাদা। বোস্টারে যা আছে তার থেকে বেশি দেখায়, তার থেকে বেশি বলে। কেন বলে? কারণ যাতে সামনের জনের উপরে তার ইমপ্রেশন বেশি গ্রো করে। আর বার্গারেট কি, বার্গারেট কিছুটা আনপ্লিজেন্ট। এই ব্যক্তিরা তার নিজের বড়াই এতই করে মানে এত গর্ব করতে থাকে, সেটা শুনতে আপনার খারাপ লাগবে। সামনের জন যখন কথা বলবে, এই বার্গারেট করবে, তখন আপনার গায়ে বাঁধবে, আপনার খারাপ লাগবে, আপনার কাছে মনে হবে সে নিজের বড়াই করছে, করুক, কিন্তু আপনাকেও সে নিচু করছে, এরকম মনে হবে। কিন্তু বোস্টার ব্যক্তি সামনের জনকে নিচু করে না, খালি সে নিজেকে বাড়ায় বাড়ায় কথা বলতে থাকে, তার কথা আপনার গায়ে বাঁধবে না। এটাই হলো দুই ওয়ার্ডের মধ্যে পার্থক্য। বোস্টারে আপনার খারাপ লাগবে না, আপনার গায়ে বাঁধবে না, কিন্তু বার্গারেটে সে কথা বলে, সে তো বাড়াই বলতেছে, কিন্তু তার কথা আপনার মধ্যে খারাপ লাগবে। বোস্টার ব্যক্তি কেন বাড়ায়? কারণ তার ইমপ্রেশন আপনার সামনে বজায় রাখতে হবে। আপনি কোনো জিনিস বিক্রি করছেন, তখন কি করবেন? তার যত পজিটিভ বিষয় থাকবে সবগুলা আপনি মুসলিম টাইগার বাম যেখানে লাগাবেন সেখানে কাম, মাত্র 5 টাকা দাম। লাগবে কারো, লাগবে, যেখানে দিবেন জমের ব্যথা, অমুক ব্যথা সম্পর্কে সব ভালো হয়ে যাবে, এমন বাড়ায় বাড়ায় সে কাস্টমারকে বলবে, এক্সাজারেট করবে, অতি রঞ্জিত ভাবে বলবে। কেন করবে? কারণ কাস্টমারের উপরে একটা ইমপ্রেশন তৈরি করতে হবে, যাতে সে দ্রুত কনভিন্স হয়ে পড়ে ওই প্রোডাক্টটা কিনে ফেলে। খুব সিম্পল ভাবে মাথায় ঢুকায় নেয়। পোস্টার ব্যক্তি কেন করে? যাতে খুব দ্রুত তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, এই কারণে করে। ঠিক আছে? আর বার্গারেট এমন ভাবে কথা বলবে যে আপনার মধ্যে আমি ছাড়া আর কেউ পারবে না, কোটি কোটি টাকা আমি কামাই করে নিয়েছি, এমন ভাবে বলবে, আপনার কাছে মনে হবে যে সে করছে। এরপরে প্লাটিনার মধ্যে থাকে ফ্লাপিশ নেচার। ফ্লাপিশ ফ্লাপিশ নিয়ে আমি একটু পরে ব্যাখ্যা করব এরপরে। সেটা হলো যে এই ব্যক্তির মধ্যে এই নিজেকে অনেক ডেলিকেট দেখায়, অনেক ভাব দেখায়, অনেক, তার ফ্লাপিশ ভাবটা কি, তার মধ্যে অনেক নলেজ আছে, এটা আমাকে বুঝাতে হবে, এটা মানুষকে দেখাতে হবে। এর জন্য যা যা করা দরকার, ফিজিক্যাল ওয়েতে কথা বলে যা যা বলা দরকার সে সেটা করে। তো এই পেশেন্টের মধ্যে এরকম ফিলিংস থাকে যে সে অন্যদের কোনো একটা স্পেসিফিক এরিয়াতে, অন্যদেরকে মনে করে যে সে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে তার নলেজ কম আছে বা খুবই নেগলিজেবল নলেজ আছে। যেমন ধরেন মেডিসিন সম্পর্কে তার অনেক ভালো ধারণা, ডাক্তারের থেকে, ইভেন ডাক্তার এমবিবিএস এর ডাক্তারের থেকেও তার ভালো ধারণা, এটা তার ভাবনা। যে তার ইন্টেলেকচুয়াল লেভেল অনেক হাই, সে সহজে পড়ে বুঝে যেতে পারে, যেটা অনেকেই পারে না। বিশেষ করে এমবিবিএস ডাক্তাররা তো পড়ে আসছে, কি পড়ছে না পড়ছে কোনো ঠিক ঠিকানা আছে, কিন্তু আমি তো ওয়েবসাইটে সব পড়েছি, মেডিকেলের বই সব পড়েছি, তাদের থেকে আমার ধারণা। এই ভাবনাটা হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স। আপনারা এই ওয়ার্ডের সাথে মনে হয় পরিচিত, সুপিরিয়রিটি কমপ্লেক্স। সুপিরিয়রিটি কমপ্লেক্স কাকে বলে? সুপিরিয়রিটি কমপ্লেক্স হলো তার ভাবনাটা হলো, মানে প্লাটিনার ভাবনাটা হলো সব নলেজ যেন সে নিয়ে রেখেছে, অন্যের যে নলেজ আছে তার কাছে ওই নলেজ কিছুই না। রুগী বলবে, আমি দেখেছি ডাক্তার সাহেব, লোকজন পড়ালেখা করে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে রেখেছে, কিন্তু আমার কাছে মনে হয় তারা আমার লেভেলে না। আমি তো সেদিন গেলাম মেডিকেলের আউটডোরে,
যাই দেখতেছি যে লেখা আছে এমডি অমুক তমুক, কিন্তু আমি তো কথা বললেই বুঝি ডাক্তার সাহেব ও ওর ডেপথ ওরকম না, তার নলেজ একটু মানে তার বলার ইয়েটা হলো তার নলেজ আমার থেকে একটু হলেও কম আছে, আমার নলেজ তার থেকে বেশি। দেখেন ডাক্তার সাহেব, আমি যদি এই এরকম ব্লকের কাপড় পরি তার বা এই তাঁতের কাপড় পরি, তারপরে আমি ভালো দেখবে এরকম কাপড় পরি, বেস্ট কাপড়টা পরি। আমি যদি কোনো কথা বলি তখন আপনার মনে হবে যে না একজন কথা বলতেছে, অন্যরা কথা বললে তো মনে হয় যে অশিক্ষিত মূর্খ কথা বলতেছে। এটাও কিন্তু প্লাটিনের একটা রূপ, এটাকে বলে সুপিরিয়রিটি কমপ্লেক্স। বুঝতে পেরেছেন? সুপিরিয়রিটি কমপ্লেক্স, এই সুপিরিয়রিটি কমপ্লেক্সটা প্লাটিনার মধ্যে কাজ করে। সুপিরিয়রিটি কমপ্লেক্সের একটা খুব সুন্দর উদাহরণ দিই, এই উদাহরণটা আমি শুনেছিলাম, দেখেছিলাম, খুব মজার, এই কারণে উদাহরণটা আমি দিচ্ছি। ধরেন যে একটা মহিলা, প্লাটিনা মানে মহিলা, তা আবার মনে করি না, উদাহরণের জন্য বলছি, সে একটা দামি কার করে যাচ্ছিল। তো এখন দেখা যাচ্ছে যে তার সামনে একজন একটা বেবি ট্যাক্সি চালক বা একটা অটো, আমাদের অটো রিক্সা চালক যাচ্ছে। তো সরু রাস্তা, কার নিয়ে যাচ্ছে, ওভারটেক করতে পারছে না। এখন এই প্লাটিনার দেখে দূর, এই কি কোনো স্পিড নাই, সামনে সব কি পড়েছে, এই ফালতু ইয়ে পড়েছে, কে যে তৈরি করছে এই জিনিস, এগুলো বাংলাদেশে আসাই উচিত না। এদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, যেখান থেকে সেখানে আসে, সিগন্যাল মিগনাল কিচ্ছু মানে না, হুশ নাই, বেহুশের মতো নিয়ে করে। তো যাকে এরকম গাল টাল দিল, ফালতু, হ্যাঁ একদম, যখন ক্রস করছে একদম করে তাকায়, মনে করেন একটা হেভি লুক মারলো, বিরক্তির লুক, ঠিক আছে। এবার সে ওই অটোকে ওভারটেক করে অনেক দূরে চলে গেল, জোরে যাচ্ছে, হঠাৎ করে তার কারের টায়ার পাঞ্চার হয়ে গেল। তো এরকম পরিস্থিতিতে একজন প্লাটিনা পার্সন কি করে, কোনো আইডিয়া আছে? এইরকম পরিস্থিতিতে প্লাটিনা পার্সন জাস্ট কার খুলবে, খাটাস করে দরজাটা খুলে নেমে দিবে এক লাথি টায়ারের উপরে, মানে তার সব রাগ টায়ারের উপরে ঝাড়বে, লাথি দিলে যেন মনে হচ্ছে যে টায়ার ঠিক হয়ে যাবে। এবার মহিলা কার উপরে রাগ ঝাড়লো, টায়ারের উপরে। এবার দেখা যাচ্ছে যে ওই অটোওয়ালা পিছ থেকে আসছিল ধীরে 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 ধীরে, এবার তাকে ওভারটেক করতে যাচ্ছে। এবার মহিলার গাড়ি পাঞ্চার হয়েছে, ওই তো নিম্ন শ্রেণী হলেও তো ওর মধ্যে তো মনুষ্যত্ব আছে, সে একটু দাঁড়ালো, দাঁড়ায় বলছে যে ম্যাডাম কি অবস্থা, কারের কি মানে দেখতেছে পাঞ্চার হলো কিনা। এবার মহিলার মধ্যে দেখেন, ভালো করে খেয়াল করেন, মহিলা তো দেখছে যে আমার পাঞ্চার হয়ে গেছে, আমি তো এটাকে ঠিক করতে পারবো না, টায়ার চেঞ্জ করতে পারবো না। আর এই অটো টটো যারা চালায় তাদের তো অ্যাটলিস্ট টায়ার চেঞ্জ করার আইডিয়া থাকে, এটা তার নলেজে আছে। এবার তার ওই যে তখন যে হটিনেসটা দেখালো, এই ফালতু, এই বাংলাদেশের রাস্তায় কে চালাতে দিয়েছে, এই হটিনেসটা তখন ব্রেকডাউন হয়ে যাবে। সে তখন ওই অটোওয়ালা যখন কাছে আসলো, তখন সে দিয়ে বলবে যে টায়ার তো পাঞ্চার হয়ে গেল, আপনি কি কিছু করতে করতে পারেন কিনা। টোনটা খুব মাইল্ড হয়ে যাবে, খুব টোন লো হয়ে যাবে, তো দেখেন না প্লিজ, সহযোগিতা করতে, চেঞ্জ করতে পারেন কিনা, আমি তো মেয়ে মানুষ, আমি পারি না। এবার ধরেন অটোওয়ালা তার টায়ার চেঞ্জ করে দিল, টায়ার চেঞ্জ করা শেষ, হ্যাঁ ম্যাডাম ওকে, নেন একটা ট্রায়াল দেন। এবার মহিলা সুন্দর করে ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বাইর করে 200 টাকা 500 টাকা, এই নেন, হাতে গুঁজে দিচ্ছে, এই নেন। না 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 আমি টাকা নিব না, আরে নেন নেন টাকা নেন, আপনি কাজ করেছেন, টাকাটা রাখেন। এই যে টাকাটা যখন দেবে, ওই যে আমি কি বললাম, যখন হেল্প নিতে হবে তখন তার টোন মাইল্ড হয়ে গেল, তার ইগো, তার হটিনেস ব্রেকডাউন হয়ে গেল। এবার টাকাটা বাইর করে যখন দিতে গেল, হাতে গুজালো, যেই মাত্র গুজালো, এবার তার আবার হটিনেস, অ্যারোগেন্সটা তার মধ্যে আবার চলে আসলো। আমি তো ফ্রিতে কাজ করাই না, আমি কি ফ্রিতে কাজ করাতে পারি? তার মধ্যে চেঞ্জেবিলিটিটা চলে আসলো, কিভাবে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল। মুড চেঞ্জেবল, আমাদের রুব্রিক্স আছে, মুড চেঞ্জেবল, অনেক বড় রুব্রিক্স। এইভাবে প্লাটিনা কিন্তু তার মানে প্রয়োজনের সময় সে মাইল্ড হয়ে যায়, আবার প্রয়োজন শেষ তার ইয়ে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, তার মধ্যে আবার হটিনেস, তার মধ্যে আবার ইগোটা চলে আসে। তো আমাদের এই নিয়ে একটা খুব সুন্দর রুব্রিক্স আছে,
যেটা হলো কন্টেম্পচুয়াস, হার্ড ফর সাবঅর্ডিনেট অ্যান্ড এগ্রিবল, হার্ড ফর সাবঅর্ডিনেট অ্যান্ড এগ্রিবল অর প্লিজেন্ট টু সুপিরিয়র অর পিপুল হি হ্যাজ টু ফেয়ার। এটা ওই যে হার্ড ফর ইনফিরিয়র, সফট ফর সুপিরিয়র টাইপের এটা একটা রুব্রিক্স। হ্যাঁ, তো এর অর্থটা কি, যাদেরকে সে ভয় পায় বা যারা তার পজিশনকে হার্ড করতে পারে তাদের কাছে সে ঘাবড়ায় যায়, যারা তার সুপিরিয়র তাদের কাছে যে সে ঘাবড়িয়ে যায়। অফিসে সে তার পিয়ন বা তার লো লেভেলের যারা থাকে চাপরাশি বা তার সাবঅর্ডিনেট যেগুলা থাকে সেই লোকজনকে সে পাত্তা দিবে না, কিন্তু যখন বসের সাথে বসের কথা চলে আসবে, বসের কাছে যেতে হবে, তখন সে ভয় পাবে। সেখানে যে ফ্ল্যাটারিং করবে, ওয়েলিং করবে, বাটারিং করবে, সেখানে সে যে যা ধরনের মশলা দেওয়া দরকার সে দিবে। তো এই মহিলা কি করলো, যেখানে যখন তার সহযোগিতার প্রয়োজন, যে ওই অটোওয়ালা ওই ছাড়া এখন টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, এখন টায়ারটা চেঞ্জ করতে হবে না, এখন সে মাথা নত করবে, মাইল্ড টোনে কথা বলবে, তার ইগোটা ব্রেকডাউন হবে, তার হটিনেসটা ব্রেকডাউন হবে। এবার যেই চাকা ঠিক করা হয়ে গেল, এবার তো তার ঠিক হয়ে গেল, এবার সে টাকা যখন হাতে গুঁজে দিল, এবার তার লেভেলটা উপরে হয়ে গেল, সাইকেলের নিচে, মানে এবার সে সুপিরিয়র হয়ে গেল। এবার যখন সে সুপিরিয়র হয়ে গেল, তখন সে অন্যদের প্রতি কন্টেম্পচুয়াস হয়ে গেল। কন্টেম্পচুয়াস মানে অবজ্ঞাকারী, অন্যদের প্রতি হার্ড হয়ে গেল। ঠিক আছে, এই রুব্রিক্সটা এখানে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এর অর্থ কি হলো, এর অর্থ দাঁড়ালো যে ব্যক্তি তাকে সহযোগিতা করবে, যে ব্যক্তি প্লাটিনাকে সহযোগিতা করে সে তার কাছে সুপিরিয়র, আর যে তার কাছ থেকে সহযোগিতা নেয়, যে তার কাছে সহযোগিতা নেয় সে হলো তার থেকে ইনফেরিয়র। ঠিক আছে, তাদের প্রতি সে কন্টেম্পচুয়াস থাকে। এমনকি প্লাটিনা ডাক্তারকেও কিছু মনে করে না। কেন মনে করে না? কারণ নলেজের দিক থেকে তো সে মনে করছে সে ডাক্তারের উপরে, সে তো সব পড়ে ফেলেছে, ওয়েবসাইট ঘেটে ফেলেছে। কিন্তু যখন ডাক্তারের প্রয়োজন পড়ছে, এবার তো ডাক্তারের প্রয়োজন, এবার তার লেভেলটা নেমে গেল, তার লেভেলটা কিছুটা নেমে গেল, ডাক্তার তার থেকে সুপিরিয়র হয়ে গেল। এখন হচ্ছে প্লাটিনার এম্বারেস তৈরি হবে, প্লাটিনার শরম মধ্যে শরম তৈরি হবে। প্লাটিনার সবচেয়ে বড় শরম কি? প্লাটিনার সবচেয়ে বড় শরম হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। ডাক্তারের কাছে যাওয়াটা তার নাক কাটা বরাবর, কারণ তার নলেজের উপরে তার অনেক বেশি গর্ব থাকে, অহংকার থাকে, অহম্বোধ থাকে তার নলেজকে নিয়ে, ডেলুশন ওয়েলথ। এখন সে ডাক্তারের কাছে গেল, তখন দেখেন সে কিভাবে অ্যাপ্রোচ করছে, এগুলো খুব খুঁটিয়ে মানে কিন দৃষ্টিতে আপনাকে দেখতে হবে। ডাক্তারের কাছে গেল, যে প্রথম কথা, দেখেন না 1 সপ্তাহ থেকে আমার জ্বর আসছে ডাক্তার সাহেব, আমি নিজে নিজে কিছু করে সেটাকে ঠিক করে ফেলেছি। দেখেন সে কিভাবে নিজেকে নাম্বার দিচ্ছে, নিজেকে উঁচু করে রাখছে, আপনার কাছে আসছে কিন্তু বলতেছে যে আমি 1 সপ্তাহ থেকে জ্বর আসছে, কিন্তু আমি নিজে নিজে সেটাকে কমায় ফেলেছি, যেভাবে হোক আমি কমাইছি, মানে নিজেকে নাম্বার দিয়ে উঁচু করছে। 1 সপ্তাহ আগে জ্বর হয়েছিল, আমি ঠিক করে ফেলেছি, আমি সারাই ফেলেছি, কিন্তু ডাক্তার সাহেব তারপর না আমার গলাতে ব্যথা শুরু হয়, কাশি শুরু হয়। তখন আমি কি করলাম, তখন আমি কিছু ভেজিটেবল জুস বানিয়ে খেলাম, মেলা জড়িবুটি অমুক তমুক হ্যান ত্যান ব্ল্যান্ড করে একটা জুস বানায় এক জুস খেয়ে ফেললাম, আমার ব্যথা সেরে গেল। তো এখন আপনার তার কথা শুনে মনে হবে তাহলে আমার কাছে আসলো কেন? সে যদি সবই নিজে নিজে ঠিক করতে পারে। এখন সে বলছে ডাক্তার সাহেব ওই যে কাশি যেটা আছে সেটা এখন ধীরে ধীরে বেশি হচ্ছে, এখন আমি ডাক্তার সাহেব বাস কাশি হলে কিছু রেসিপি আছে সেগুলো অ্যাপ্লাই করছি, 2-3 দিন কমে যাচ্ছে। কিন্তু সে এমন ভাবে কথা বলে আপনাকে কনফিউজ, আপনি এত কনফিউজ যে আপনি জিজ্ঞেস, আমি আপনার জন্য কি করব? আপনার জ্বর আসছে, আপনি ওটাকে থামাই দিচ্ছেন, আপনার গলা ব্যথা করতেছে, আপনি জুস বানায় খায় ফেলতেছেন, গলা ব্যথা কমে যাচ্ছে, আপনি কাশি হচ্ছে, জড়িবুটি খাচ্ছেন, কাশি হয়ে যাচ্ছে, তা আমি আপনার জন্য এখন কি করব? তো রুগী বলে ডাক্তার সাহেব আমার কাছে
মনে হচ্ছে এই কাশিটা না পুরোপুরি ঠিক হচ্ছে না। বেশিরভাগই আমি ঠিক করে নিয়েছি, ভালো করে খেয়াল করুন, কথার ভাঁজ বুঝেন। আমি ঠিক করে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা যাই ডাক্তারের কাছে, কিন্তু আসলে ডাক্তার আমি এমনিতে ওষুধ টষুধ খাই না। তো আমি ভাবলাম আপনি যেহেতু আমার পাশেই থাকেন, পাশে আছেন, আর আমিও হোমিওপ্যাথি পছন্দ করি, হোমিওপ্যাথির উপর আমার বিশ্বাস আছে, তো আমি ভাবলাম যে ডাক্তার সাহেব আমি আপনার কাছে যে একটু জিজ্ঞাসা করে দেখি যে এই কাশির জন্য কোনো টনিক আছে কিনা, কাশির জন্য কোনো টনিক আছে কিনা। কাশির যদি কোনো টনিক থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দেন। দেখেন খুব মজার ইন্টারেস্টিং জিনিস, সে আপনার কাছে আসছে আবার নিজে নিজে ডিসাইড করে নিচ্ছে যে আপনার কিছু করতে হবে না, আপনার কাছে যদি টনিক থাকে তাহলে ডাক্তার সাহেব টনিক বা কোনো লিকুইড যদি কিছু থাকে তাহলে দেন, যেটা 2 দিন খেলে ঠিক হয়ে যাবে সেটা দেন। ডাক্তার সাহেব আপনার কাছে যদি কোনো লিকুইড কিছু থাকে 2 দিন খেলে ঠিক হয়ে যাবে, তো তার কথা শুনে আপনার মনের মধ্যে কাজ করবে আমি এখন কি কি করব, আমি তাকে ওষুধ দিব না রোগী নিজে নিজে ওষুধ নিবে। সে একবার বলে টনিক দেন, আপনার লিকুইড কোনো তরল ওষুধ থাকলে সেটা দেন। সে এরকম কেন বলছে, আপনাকে কেনটা খুঁজতে হবে। সে এরকম বলতেছে সে আপনাকে আপনার নিচে নামতে চায় না, সে নিজেকে পয়েন্ট দিয়ে আপনার থেকে উপরে রাখতে চায়, এই কারণে সে কথাটা বলতেছে। ডাক্তারের উপরে সে থাকতে চায়, এটাই হলো তার সুপিরিয়রিটি। এই কমপ্লেক্সিটিতে সে বোঝে। সে ডাক্তারের নিচে যেতে চায় না, সে ডাক্তারের উপরে উপরে থাকতে চায়। ডাক্তার যাতে আমাকে কম মনে না করে। ডাক্তার সাহেব আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কাশি নিয়ে অনেক পড়ালেখা করেছি, যত লিটারেচার আছে সব পড়েছি। মানে কাশি নিয়ে যে আপনি তাকে কিছু দুটা কথা বলবেন যে এই করেন ওই করেন, তার কোনো স্কোপ নাই। সে ওটাই বলেছে আমি সব জেনে গেছি ডাক্তার সাহেব, আমি কাশি নিয়ে সব পড়া পড়েছি। তাহলে তার কি হলো, তার প্রয়োজনটা কি? তাকে আপনাকে কাশি নিয়ে কথা বলতে হবে না, তাকে ওষুধ নিয়েও কোনো কথা বলতে হবে না, সে তো নিজেই বলে দিচ্ছে টনিক দেন। সে যা চাচ্ছে আপনাকে তাই দিতে হবে। এখন আপনি বললেন যে না আমরা তো আসলে টনিক টনিক প্রেসক্রাইব করি না, টনিক দিই না, আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি সেটা খান, এই যে 3টা পুরিয়া করে দিলাম, এই 3টা পুরিয়া খান, এই ওষুধ খেলে আপনি ঠিক হয়ে যাবেন। এবার ধরেন আপনি ওষুধ বানালেন, বানায় দিলেন যে এই নেন ওষুধ নেন। এবার রুগী ও ডাক্তার সাহেব এটু কি, এটু খেলে ঠিক হয়ে যাব, আপনি শিওর? আপনি বলে হ্যাঁ আগে খান না, আমি তো আছি, খান, আপনার বাড়ি তো পাশেই, লাগলে পরে আবার দেবো। সে তখন আর বলে কেন ডাক্তার সাহেব কোনো লিকুইড ওষুধ দিবেন না, তরল ওষুধ দিবেন না? এটাই হলো প্লাটিনার বৈশিষ্ট্য। সে তার কথাতেই দাঁড়ায় থাকে, তার কথাতেই আটকে থাকে। হ্যাঁ ডাক্তার সাহেব এক কাজ করেন, এটা তো দিচ্ছেন, এর সাথে একটা তরল টাইপের ওষুধ দেন। এইরকম কথা বললে আর কোনো দিক বিবেচনা করবেন না, সরাসরি প্লাটিনা দিবেন। ধরেন রাস্টক্স বানাইছিলেন তার কাশির জন্য, ডালকামারা বানাইছিলেন, সুন্দর করে রেখে দিয়ে প্লাটিনা তাকে দিয়ে দেন। মানে এই পেশেন্টের ভাবনা যাই হোক টনিক ছাড়া যাবে না। আবার এরকম পেশেন্ট অনেক সময় এরকম কাজও করে, আপনার কাছে ওষুধ নিল, অন্য আর একটা হোমিওপ্যাথির কাছে যাবে, যা বলে আমাকে একটু তরল ওষুধ দেন। মানে কি যতক্ষণ পর্যন্ত তার তরল ওষুধ তার হাতে না আসছে না আসবে ততক্ষণ সে ওষুধ খেয়ে শান্তি পাবে না। তো এখান থেকে আমরা প্লাটিনার জন্য একটা রুব্রিক্স চিন্তা করতে পারি, সেটা হলো অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এমপ্লয়েড এভরি পসিবল। আমি এটা ব্যাখ্যা করেছি, আগামীকাল আমি আবার এটার ইনশাল্লাহ ব্যাখ্যা করব।